মধ্যপ্রাচ্যে আধিপত্য রক্ষায় কঠিন পরীক্ষায় এখন আমেরিকা এবং ইসরায়েল। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। মধ্যপ্রাচ্যে আধিপত্য রক্ষায় কঠিন পরীক্ষায় এখন আমেরিকা এবং ইসরায়েল। অন্তত এখনো পর্যন্ত একটা বিষয় নিশ্চিত, যে এই যুদ্ধে, ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে ইরান কিন্তু হারেনি, এবং আমেরিকা ও ইসরায়েলের ভবিষ্যৎবাণী অযৌক্তিক এবং অতি আত্মবিশ্বাসী বলে প্রতীয়মান হয়েছে। মাত্রাতিরিক্ত সামরিক চাপ প্রয়োগ করলেই তেহরান আত্মসমর্পণ করবে, আমেরিকা আর ইসরায়েলের এই রকম অনুমান সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। উল্টে এই সংঘাত পশ্চিম এশিয়াতে মার্কিন দমনমূলক ক্ষমতার সীমাবদ্ধতা উন্মোচিত করে দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সংঘাতপ্রবণ নীতি এবং মার্কিন রাজনীতিতে ইসরায়েলপন্থী লবির প্রভাবে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যে ক্রমশ সীমিত হয়ে পড়েছে, এটাও কিন্তু দিন দিন স্পষ্ট হতে শুরু করেছে। গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিপক্ষদের কাবু করতে সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং বিভিন্ন দেশের সঙ্গে জোট বাঁধার নীতি ব্যবহার করে আসছিল, এটা আপনারা জানেন। কিন্তু ইরান ভেতর থেকে ভেঙেও পড়েনি, কৌশলগতভাবে পিছুও হটেনি। এত কিছুর পরেও, আমেরিকার এত কিছুর পরেও ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক জোট, প্রক্সি নেটওয়ার্ক আর হরমুজ প্রণালীর কৌশলগত সুবিধা ব্যবহার করে তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা যেমন আছে, তেমনি যে কোনো বড় ধাক্কা সামলানোর শক্তিও তাদের রয়েছে। এটা এখন খোলা চোখে সকলেই দেখতে পাচ্ছেন, বিশ্বের তাবড় তাবড় দেশ দেখতে পাচ্ছে। তবু দীর্ঘ সংঘাত এবং নিষেধাজ্ঞার কারণে সাধারণ ইরানিদের দুর্ভোগের বাস্তবতাও এতে আড়াল হওয়ার নয়। ওয়াশিংটন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত হ্রাস করার জন্য চীন এবং উপসাগরীয় দেশগুলোর মতো মধ্যস্থতাকারীদের ব্যবহার করে পর্দার আড়াল থেকে চাপ সৃষ্টির পথ খুঁজবে, এটা জানা কথা। মুখ রক্ষার জন্য ট্রাম্পের এখন কৌশল হবে উদ্দেশ্য সফল হয়েছে এই দাবি করে সামরিক বিজয় ঘোষণা করা। এতে এই যুদ্ধের সমাপ্তিকে পিছু হটার পরিবর্তে পরিকল্পিত সাফল্য হিসাবে অন্তত দেখানো যাবে। ট্রাম্পের কৌশল অন্তত এখন এটাই মনে হচ্ছে। ট্রাম্প সম্ভবত এমন চেনা রাজনৈতিক কৌশলই বেছে নেবেন। একদিকে সাফল্য ঘোষণা করবেন, আর অন্যদিকে পর্দার আড়ালে দর কষাকষি চালিয়ে যাবেন। যদিও সমালোচকেরা একে পিছু হটা হিসেবেই ব্যাখ্যা করবেন, তবুও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ফলাফলকে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে, এটা বিশেষজ্ঞরা বলছেন। আমরা জানি যে ইসরায়েলের আঞ্চলিক স্বার্থ প্রায়শই ওয়াশিংটনের বৃহত্তর হিসাব নিকাশের সঙ্গে কিন্তু মেলে না। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যেখানে সামরিক আধিপত্য এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে আমেরিকাকে চীন, রাশিয়া, ভঙ্গুর বৈশ্বিক বাজার ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে এমন একটা ধারণা জোরালো হচ্ছে যে ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং কেবল ঘটনার প্রতিক্রিয়া দেখাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই ঘটনার প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে টানাপোড়েনের মুখে পড়েছেন, কিন্তু অনন্তকালের যুদ্ধ এড়ানো এবং বিদেশে সামরিক অভিযানের বদলে মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতির ভিত্তিতে তার রাজনৈতিক ভাবমূর্তি গড়ে উঠেছিল। এই সংঘাত তার সেই প্রতিশ্রুতিকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বৈশ্বিক জাহাজ চলাচল রুটে অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ এবং জনগণের ক্রমবর্ধমান উদ্বেগ ডোনাল্ড ট্রাম্পের সমর্থন দ্রুত কমাতে পারে। মার্কিনিরা যদি অর্থনৈতিক দুর্ভোগে পড়ে যায়, তাহলে যে ঘটনাটাকে তারা দেশপ্রেমের শক্তি হিসাবে দেখেছিল, সেটাকেই তারা দায়িত্বজ্ঞানহীন হঠকারিতা বলে ভাবা শুরু করবে। সামরিক শ্রেষ্ঠত্ব দিয়েই যে আর রাজনৈতিক ফলাফল নিশ্চিত করা যাবে না, এই ধারণাও জোরদার হয়ে উঠছে। মার্কিন এবং ইসরায়েলের চাপ মোকাবিলায় ইরানের সক্ষমতা বৈশ্বিক দক্ষিণে পশ্চিমা কৌশলগত শক্তিমত্তার ভাবমূর্তিকে দুর্বল করে দিয়েছে।
এই ধরনের একটা পরিস্থিতিতে সম্ভবত সমুদ্র সীমার নিরাপত্তা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার শর্তে আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টা থাকবে। এর ফলে ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টাকে একটা দীর্ঘস্থায়ী সামরিক সমস্যা হিসাবে না দেখিয়ে একজন দক্ষ চুক্তি নির্মাতা হিসাবে নিজের সাফল্য হিসাবে তুলে ধরতে পারবেন। কিন্তু এই পথেও ঝুঁকি রয়েছে, এটা মনে রাখতে হবে। সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে বেইজিংয়ের ক্রমবর্ধমান ভূমিকা মধ্যপ্রাচ্যে মার্কিনীদের একক আধিপত্য হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। চীন যদি পাকিস্তান, তুরস্ক বা উপসাগরীয় দেশগুলোর মতো আঞ্চলিক পক্ষগুলোকে সঙ্গে নিয়ে এই উত্তেজনা প্রশমনের মূল কারিগর হয়ে ওঠে, তবে ওয়াশিংটনের শান্তির রূপকার, কোট আনকোট শান্তির রূপকার চেহারা কিন্তু থাকবে না, বরং মনে হবে তারা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও একটা সমঝোতায় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের মতো আধিপত্য জাহির করা নেতার জন্য এটা হবে খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি। বৈশ্বিক দক্ষিণ এই যুদ্ধকে কেবল মধ্যপ্রাচ্যের আরেকটা যুদ্ধ হিসাবে বিবেচনা না করে আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন হিসাবে দেখছে। দীর্ঘদিন যাবৎ পশ্চিমা নিষেধাজ্ঞা, হস্তক্ষেপ বা কূটনৈতিক চাপের শিকার দেশগুলো ইরানের এই টিকে থাকাকে প্রতিরোধের প্রতীক হিসাবে দেখছে। মার্কিন দমনমূলক আধিপত্যের বিরুদ্ধে এই চ্যালেঞ্জ মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের, বিশেষত ইসরায়েলকে ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ থামানোর জন্য চাপ দেওয়ার চেষ্টা করতে পারেন। এটাকে তিনি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার পদক্ষেপ হিসাবে দেখাতে পারেন। এখানেই মার্কিন ইসরায়েল জোটের বিরোধ স্পষ্ট হয়ে উঠবে। বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসনের মধ্যে টানাপোড়েনের লক্ষণ দেখা যাচ্ছে। কে আঞ্চলিক কৌশল নির্ধারণ করছে দেখা যাচ্ছে তা নিয়ে মতবিরোধ তৈরি হচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক চাপ এবং আহ্বান উপেক্ষা করে গাজা, লেবানন, সিরিয়া এবং ইরান সহ নানা দিকে আগ্রাসী সামরিক নীতি বজায় রাখছেন। অনেক বিশ্লেষক মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে শান্তি চুক্তি করার চেয়ে তার কোয়ালিশন সরকার টিকিয়ে রাখা এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সামরিক উত্তেজনা জারি রাখা বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যেমন তার রণকৌশলের অংশ, তেমনি অভ্যন্তরীণ ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারও। সংবেদনশীল মুহূর্তে দর কষাকষি ভেস্তে দেওয়ার পেছনে তার হাত রয়েছে বলে মনে করা হয়। নিশানা করে হত্যা করা বা এমন উস্কানিমূলক পদক্ষেপ কূটনৈতিক আলোচনার সুযোগকে নষ্ট করে সংঘাতময় পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। ইসরায়েলের আঞ্চলিক স্বার্থ প্রায়শই ওয়াশিংটনের বৃহত্তর হিসাব নিকাশের সঙ্গে মেলে না। নেতানিয়াহুর সরকার যেখানে সামরিক আধিপত্য এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে আমেরিকাকে চীন, রাশিয়া, ভঙ্গুর বৈশ্বিক বাজার এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে, যেটা আগে বললাম। এর ফলে বিশ্বজুড়ে এমন একটা ধারণা জোরালো হচ্ছে যে ওয়াশিংটন এখন আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং কেবল ঘটনার প্রতিক্রিয়া দেখাচ্ছে। এসব সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে আমেরিকার সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং কূটনৈতিক গভীর সম্পর্ক রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের মধ্যে এমন একটা মৌলিক পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হয়েছে যা কোনো পক্ষই সহজে ত্যাগ করতে পারবে না। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি মার্কিন কূটনৈতিক সমর্থন, ক্রমবর্ধমান সমালোচনা এবং আইনি তদন্তের হাত থেকে ইসরায়েলকে সুরক্ষা দেয়। ফলে তাদের মতবিরোধ যতই দৃশ্যমান হোক না কেন, বাহ্যিকভাবে যতই দৃশ্যমান হোক না কেন, দ্বিপাক্ষিক স্থিতিশীলতা বজায় রাখাটাই সবসময় মূল অগ্রাধিকার পায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রশাসনের মধ্যেকার সম্পর্কটা সবসময়ই দেশের ভেতরের রাজনৈতিক বাধ্যবাধকতা, কৌশলগত নির্ভরতা ও পারস্পরিক প্রভাবের এক জটিল রসায়ন। ইসরায়েলি নেতারা যদিও প্রায়শই কোয়ালিশন সরকারের চাপ ও জাতীয় নিরাপত্তার হিসাব নিকাশ মাথায় রেখে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নেন, তবু দিন শেষে আমেরিকার সঙ্গে অংশীদারত্বের গুরুত্ব মেপেই কিন্তু তাদের এগোতে হয়। বলার কথা হলো, কোনো একটা পক্ষ স্থায়ীভাবে সব ক্ষমতা নিয়ন্ত্রণ ধরে রাখছে এমনটা ভাবার চেয়ে এই সম্পর্কটাকে একটা চলমান প্রক্রিয়া হিসাবে দেখাই আসলে ভালো। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমেরিকার বৈশ্বিক অগ্রাধিকারগুলো
প্রায়শই একে অপরের মুখোমুখি হয় এবং এই দুই দেশের লক্ষ্য সবসময় একই দিকে ধাবিত হয় না। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।